হাই ফ্রেন্ডস, গাইড ডব্লিউবিসিএসে তোমাদের সকলকে স্বাগতম। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের সামনে যে আইসিডিএস এর মেন্স পরীক্ষাটা আছে, সেই আইসিডিএস এর মেন্স পরীক্ষা যেটা এই 5ই অক্টোবর হওয়ার কথা ছিল, তা আপাতত এই বর্তমান কোভিড পরিস্থিতির জন্য আপাতত সেটা হচ্ছে না, মানে স্থগিত আছে। তো আশা করা যাচ্ছে যে কোনো সময় আবার এর নতুন ডেটটা দিয়ে দেবে। তো যাই হোক, তোমাদের তো তোমাদের মতো প্রস্তুত থাকতেই হবে। তো সেই আইসিডিএস মেন্স পরীক্ষার জন্য বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার তোমাদের সামনে আজকের এই ভিডিওটাতে আমরা গাইড ডব্লিউবিসিএস এর তরফ থেকে নিয়ে এসেছি। তাহলে চলো বন্ধুরা, কোনো রকম আর বেশি কথা বলে সময় নষ্ট করব না, এবারে একেবারে ভিডিওটা শুরু করে দেবো। প্রথম কোশ্চেনটা দেখো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। স্টেট অফ ফুড সিকিউরিটি অ্যান্ড নিউট্রিশন ইন দ্য ওয়ার্ল্ড 2020, এই সমীক্ষাটি কোন সংস্থার তরফ থেকে প্রকাশ করা হয় এবং সমীক্ষাটির প্রধান বক্তব্যগুলি কি কি? এবার উত্তরে চলে আসি। স্টেট অফ ফুড সিকিউরিটি অ্যান্ড নিউট্রিশন ইন দ্য ওয়ার্ল্ড 2020, এই সমীক্ষাটা প্রকাশ করা হয় ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন বা ফাও এর তরফ থেকে। ফাও এর তরফ থেকে প্রকাশ করা এই সমীক্ষাটা 2020 সালের এই সমীক্ষাটার যে বিষয়গুলি, সমীক্ষাটিতে যে বিষয়গুলি উল্লেখ করা হয়েছে সেই বিষয়গুলি এবার আমরা দেখে নিই। প্রথমেই আছে দেখো, 2030 সালের মধ্যে বিশ্বের সমস্ত মানুষের ক্ষুধা নিবারণের সমস্যাটি সমাধান করা সম্ভব নয়। মানে ফাও ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশনের তরফ থেকে যে 2030 সালের মধ্যে একটি লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল যে 2030 সালের মধ্যে বিশ্বকে জিরো হাঙ্গার করে তোলার, মানে বিশ্বে কোনো মানুষ ক্ষুধার্ত থাকবে না, এরকম 2030 সালের মধ্যে এরকম একটি লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল। তো বর্তমান পরিস্থিতির নিরিখে বিচার করে ফাও জানাচ্ছে যে এই রকম লক্ষ্যমাত্রাটি পূরণ করা 2030 সালের মধ্যে সম্ভব নয়। উপরন্তু ফাও এটাও জানাচ্ছে যে বর্তমানে যা পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি অনুযায়ী যদি আমরা অনুমান করি তাহলে এটাই বলা যেতে পারে যে 2030 সালের মধ্যে বিশ্বব্যাপী ক্ষুধার্ত মানুষের সংখ্যাটা 84 কোটি ছাড়িয়ে যেতে পারে, মানে বিশ্বব্যাপী ক্ষুধার্ত মানুষের সংখ্যা 84 কোটির বেশি হয়ে যেতে পারে 2030 সালের মধ্যে। এবার নেক্সট পয়েন্টটা দেখো, নেক্সট যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে 2020 সালে যে কোভিড অতিমারিটা হলো, সেই কোভিড অতিমারিটার ফলে যে অর্থনৈতিক মন্দাটা সৃষ্টি হলো, তোমরা এটা সকলেই জানো কোভিড অতিমারির ব্যাপার, এবং কোভিড অতিমারির ফলে যে অর্থনৈতিক মন্দা সৃষ্টি হয়েছে এটা খুব স্বাভাবিক ব্যাপার, এটা তোমরা সকলেই জানো। তো যাই হোক, ফাও যেটা বলছে সেটা হচ্ছে যে এই কোভিড অতিমারির জন্য সৃষ্ট অর্থনৈতিক মন্দার কারণে বিশ্বব্যাপী অতিরিক্ত 8.3 কোটির থেকে 13.2 কোটি সংখ্যক মানুষ অপুষ্টির শিকার হবার প্রবল সম্ভাবনায় রয়েছে। মানে বিশ্বব্যাপী মানুষের অপুষ্টির শিকার হওয়া, এই সমস্যাটি তো রয়েছেই। উপরন্তু মানে 2020 সালে যে কোভিড অতিমারিটা হলো, এই অতিমারির ফলে বিশ্বব্যাপী আরো অতিরিক্ত 8.3 থেকে 13.2 কোটি মানুষ, মানে আরো অতিরিক্ত এত সংখ্যক মানুষ অপুষ্টির শিকার হতে পারে। নেক্সট দেখো, যেটা বলা হয়েছে সেটা হচ্ছে বর্তমানে বিশ্বে ক্ষুধার্ত মানুষের সংখ্যাটা কত সেটা বলা হয়েছে। ফাও যেটা জানাচ্ছে যে বর্তমানে পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে বিশ্বে ক্ষুধার্ত মানুষের সংখ্যা হচ্ছে প্রায় 69 কোটি। এক্ষেত্রে তোমরা জেনে রাখো যে এই যে সংখ্যাটা যেটা বলা হলো যে বিশ্বব্যাপী ক্ষুধার্ত মানুষের সংখ্যা বর্তমানে হচ্ছে 69 কোটি, এই সংখ্যাটা হচ্ছে বিশ্বের সর্বমোট জনসংখ্যার প্রায় 8.9%। তার মানে তোমরা বুঝতে পারছো যে ব্যাপারটা কতটা ভয়াবহ অবস্থায় রয়েছে বা চিন্তার অবস্থায় রয়েছে। যাই হোক, এক্ষেত্রে আর একটা ইনফরমেশন তোমরা জেনে রাখো, সেটা হচ্ছে বিগত 1 বছরে বিশ্বব্যাপী ক্ষুধার্ত মানুষের সংখ্যা 1 কোটি বৃদ্ধি পেয়েছে। বিগত 1 বছরে 1 কোটি বৃদ্ধি পেয়েছে সারা বিশ্বে ক্ষুধার্ত মানুষের সংখ্যা। এবং আমরা যদি বিগত 5 বছরের তুলনায় আমরা যদি সমীক্ষাটা চালাই, তাহলে সেই বিগত 5 বছরের তুলনায় দেখা যাচ্ছে বিগত 5 বছরের তুলনায় বিশ্বব্যাপী ক্ষুধার্ত মানুষের সংখ্যা প্রায় 6 কোটি বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, নেক্সট পয়েন্টে যাওয়ার আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আজকে যে ভিডিওটা যেটা তোমাদের সামনে তুলে ধরা হচ্ছে, এই ভিডিওতে যে সমস্ত কোশ্চেন অ্যান্সারগুলো রয়েছে প্রত্যেকটা কোশ্চেন অ্যান্সারই কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং এই সমস্ত কোশ্চেন অ্যান্সারগুলো তোমরা তো এই ভিডিওতে তো দেখছোই, প্লাস তোমরা কিন্তু এই কোশ্চেন অ্যান্সারগুলো তোমরা পিডিএফ ফরম্যাটেও পেয়ে যাবে। পিডিএফ এর লিঙ্কটা তোমরা দেখে নিতে পারো, নিচে দেওয়া আছে, আমাদের ডিসক্রিপশন বক্সে পিডিএফ এর লিঙ্কটা দেওয়া আছে।
পিডিএফটা দিয়ে রাখা হয়েছে তোমাদের সুবিধার জন্যই, কেন কখনো যদি মনে হয় যে তোমাদের ভিডিওটা থেকে পড়তে অসুবিধা হচ্ছে বা কিছু একটা কোনো সমস্যা হচ্ছে, তোমাদের পিডিএফ হলে সুবিধা হয়, এরকম যদি কারোর মনে হয়, তারা কিন্তু আমাদের এই নিচে ডেসক্রিপশনে যে ডিসক্রিপশন বক্সে দেখে দেখে নিও, পিডিএফ এর লিঙ্ক দেওয়া আছে, সেই পিডিএফ এর লিঙ্ক থেকে এই কোশ্চেনগুলোর পিডিএফটা তোমরা পেয়ে যাবে। চলো এবার নেক্সট পয়েন্টটা বলে দিই। নেক্সট পয়েন্টটা হচ্ছে 2019 সালে বিশ্বব্যাপী প্রায় 75 কোটি মানুষ খাদ্য নিরাপদ খাদ্য নিরাপত্তাহীনতার প্রবল সমস্যায় ভুগছেন। ব্যাপারটাকে অন্যভাবে বললে এরকম ভাবে বলা যায় যে এই যে খাদ্য নিরাপত্তাহীনতার যে সমস্যাটা ভোগার কথা যেটা বলা হচ্ছে, সেই সমস্যাটায় ভুগছেন বিশ্বের প্রতি 10 জন মানুষের একজন মানুষ, বা বিশ্বের 10% মানুষ এই 2019 সালের পরিসংখ্যান অনুযায়ী কিন্তু খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে। নেক্সট আছে দেখো, 2019 সালের পরিসংখ্যান অনুযায়ী বিশ্বের প্রায় 200 কোটি মানুষ সঠিক পুষ্টি, নিয়মিত ও পরিমিত খাদ্য গ্রহণ ইত্যাদির থেকে বঞ্চিত হয়েছে। মানে ব্যাপারটা চিন্তা করো, ব্যাপারটা কতটা ভয়াবহ। বিশ্বের প্রায় 200 কোটি মানুষ, 2019-এর পরিসংখ্যান অনুযায়ী বিশ্বের প্রায় 200 কোটি মানুষ, আমরা যদি মোটামুটি ধরে নিই সারা বিশ্বে প্রায় 750 কোটি মানুষ আছে, সেই 750 কোটি মানুষের মধ্যে থেকে 200 কোটি মানুষ, মানে বলতে পারো প্রায় 1/3 বলা যায়, এই এত সংখ্যক মানুষ সঠিক পুষ্টি, নিয়মিত ও পরিমিত খাদ্য গ্রহণ, এই সমস্ত ব্যাপারগুলির থেকে বঞ্চিত হচ্ছে। নেক্সট খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, ভালো করে খেয়াল করো। বর্তমানে অপুষ্টির সমস্যাটি বিশ্বের কাছে একটি বড় চ্যালেঞ্জ। এক্ষেত্রে দেখো একটি পরিসংখ্যান তোমাদের সামনে তুলে ধরা হয়েছে, 2019 সালের একটি পরিসংখ্যান। এই পরিসংখ্যানটিতে বলা হচ্ছে দেখো, বিশ্বের প্রায় 14.4 কোটি শিশু, মানে পরিসংখ্যান সংখ্যাটা আমি আরেকবার বলছি, প্রায় 14.4 কোটি শিশু যাদের বয়স 5 বছরের কম, সেরকম 14.4 কোটি শিশুর দৈহিক বিকাশ ব্যাহত হচ্ছে, মানে বায়োলজিক্যাল ভাষায় যাকে বলা হয় স্টান্ট, সেরকম শিশুর সংখ্যা হচ্ছে, সেরকম স্টান্টেড শিশুর সংখ্যা হচ্ছে 14.4 কোটি। যদি আমরা পার্সেন্টেজের নিরিখে বলতে চাই বা শতকরার নিরিখে বলতে চাই, তাহলে এটি হচ্ছে 21.3%। মানে বিশ্বব্যাপী প্রায় 21.3% শিশুর বা 14.4 কোটি শিশুর 5 বছরের কম বয়সী শিশুর দৈহিক বিকাশ ব্যাহত হচ্ছে। এছাড়াও বলা হচ্ছে দেখো, যে সমস্ত শিশু রুগ্নতার সমস্যায় ভুগছে বা শারীরিক দুর্বলতার সমস্যায় ভুগছে, যেটার বায়োলজিক্যাল টার্মসটা হচ্ছে যেটার ওয়েস্টিং, সেই সমস্ত শিশুর সংখ্যা হচ্ছে প্রায় 4.7 কোটি বা 6.9% শিশু, তারা রুগ্নতা, দুর্বলতা ইত্যাদি সমস্যায় ভুগছে। এবং 3.8 কোটি শিশু বা 5.6% শিশু, তারা ওজনাধিক্যের, ওভারওয়েটের সমস্যায় ভুগছে। তার মানে তোমরা বুঝতে পারছো যে কতটা ভয়াবহ অবস্থা, মানে এখনো আমাদের কতটা উন্নতি করতে হবে, আমাদের সমগ্র সমাজকে, পৃথিবীর সমস্ত মানুষকে আমাদের কতটা উন্নতি করতে হবে, তোমরা কিন্তু এই পরিসংখ্যানগুলো দেখে ভালোই বুঝতে পারছো। নেক্সট যেটা আছে দেখো, বর্তমান পরিস্থিতি নিরিখে এটা অনুমান করা যাচ্ছে যে শিশুর বিকাশ ব্যাহত হওয়া, মানে স্টন্টের যে ব্যাপারটা বললাম, শিশুর বিকাশ ব্যাহত হওয়ার সমস্যা, রুগ্নতার সমস্যা বা মানে ওয়েস্টিং যে ব্যাপারটা বললাম, ওজনাধিক্যের সমস্যা বা ওভারওয়েটের যে ব্যাপারটা বললাম, প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে স্থূলতার সমস্যা, অ্যাডাল্ট ওবেসিটি যেটা বোঝায়, এই সমস্ত বিষয়গুলিতে, মানে এই সমস্ত বিষয়গুলি নিরূপণে 2025 এবং 2030 সালে যে সমস্ত লক্ষ্যমাত্রাগুলি ধার্য করা হয়েছিল, সেই সমস্ত লক্ষ্যমাত্রাগুলি কিন্তু পূরণ করা এক প্রকার অসম্ভব। মানে বর্তমান যা পরিস্থিতি আছে, সেই পরিস্থিতির উপর অনুমান করে এটাই বলা যায় যে এই সমস্ত লক্ষ্যমাত্রাগুলি পূরণ করা এক কথায় অসম্ভব। এক্ষেত্রে একটা উল্লেখযোগ্য পয়েন্ট দেখো, কেবলমাত্র শিশুদের স্তন্যপানের বিষয়টি 2025 সালের ধার্য করা লক্ষ্যমাত্রার দিকে এগোচ্ছে। মানে এই এতগুলো খারাপ বা খারাপের মধ্যে থেকেই একটাই ভালো খবর, যে আমাদের বিশ্ব স্বাস্থ্য সরি ভুল বললাম, ফাও বা ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশনের করা যে টার্গেট ছিল, সেই টার্গেট অনুযায়ী, মানে 2025 সালের যে টার্গেট ছিল, সেই
টার্গেট অনুযায়ী কেবলমাত্র শিশুদের স্তন্যপানের বিষয়টি 2025 সালের ধার্য করা লক্ষ্যমাত্রার দিকে এগোচ্ছে। বাকি কোনোটিই কিন্তু 2025 বা 2030 কোনো সালের এই লক্ষ্যমাত্রার দিকে, ধার্য করা লক্ষ্যমাত্রার দিকে এগোচ্ছে না। নেক্সট পয়েন্টটা দেখো, বিশ্বের কোন জায়গায় কত সংখ্যক মানুষ অপুষ্টিতে ভুগছে সেই পরিসংখ্যানটা দেওয়া হয়েছে। সমগ্র বিশ্বের মধ্যে অপুষ্টিতে ভোগা মানুষের সংখ্যা সর্বাধিক রয়েছে এশিয়াতে। এটা একটা খুব কমন ব্যাপার, কেননা এশিয়ার জনসংখ্যাও খুব বেশি, ফলে এশিয়াতে এরকম হতে পারে। মানে অ্যাকচুয়ালি এটা হওয়া কখনোই উচিত না, তবুও মানে এশিয়ার জনসংখ্যার নিরিখে এটা একটা স্বাভাবিক ব্যাপারই হতে পারে বলা যায়। তো যাই হোক, পরিসংখ্যানটার দিকে আমরা চলে আসি। পরিসংখ্যানটা হচ্ছে যে বিশ্বের মধ্যে অপুষ্টিতে ভোগা মানুষের সংখ্যা সর্বাধিক রয়েছে এশিয়াতে। এই সংখ্যাটা হচ্ছে প্রায় 38 কোটি। এর পরের স্থানে রয়েছে হচ্ছে আফ্রিকা, যেখানে প্রায় 25 কোটি মানুষ অপুষ্টিতে ভুগছে। আর তারপরে রয়েছে যথাক্রমে ল্যাটিন আমেরিকা এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ। লাস্ট যে পয়েন্ট আছে, এবারে এক্ষেত্রে দেখে নাও, লাস্ট পয়েন্টটাতে বলা হচ্ছে যে একটি সুষম খাদ্যের খরচ কত সেটি দেওয়া হয়েছে। ফাও এর তরফ থেকে সুষম খাদ্যের, একজন মানুষের সুষম খাদ্যের খরচ কত হতে পারে সেই খরচটা দেওয়া হয়েছে। সেই খরচটা যেটা বলা হচ্ছে, ফাও এর তরফ থেকে যেটা বলা হচ্ছে, সেই খরচটা হচ্ছে 143 টাকা বা 1.9 মার্কিন ডলার। এক্ষেত্রে বলে রাখি, এই যে অ্যামাউন্টটা 143 টাকা বা 1.9 মার্কিন ডলার, এটা কিন্তু আন্তর্জাতিক দারিদ্র সূচক বা ইন্টারন্যাশনাল প্রভার্টি থ্রেশহোল্ডের উপরে অবস্থান করছে। মানে একটি সুষম খাদ্যের খরচ যেটা, সেটা আন্তর্জাতিক দারিদ্র সূচক বা ইন্টারন্যাশনাল প্রভার্টি থ্রেশহোল্ডকে ছাপিয়ে গেছে। এবারে রিপোর্টটাতে ভারতের যে চিত্রটা তুলে ধরা হয়েছে সেটা বলি। ভারতের ক্ষেত্রে যেগুলি বলা হচ্ছে সেগুলো দেখো। প্রথম পয়েন্টে আছে, ভারতের মোট জনসংখ্যার 14% বা 18.92 কোটি মানুষ বর্তমানে অপুষ্টির শিকার। নেক্সট আছে দেখো, 5 বছরের কম বয়সী শিশুদের মধ্যে 34.7% শিশুর দৈহিক বিকাশ ব্যাহত হচ্ছে। মানে স্টান্টের যে ব্যাপারটা বললাম, সেই রকম শিশু হচ্ছে 34.7%। আরেকটা আছে দেখো, 20% শিশু রুগ্নতার সমস্যায় ভুগছে। মানে ওয়েস্টিং এর যে ব্যাপারটা বললাম, সেরকম শিশু হচ্ছে 20%। মানে বুঝতেই পারছো, ভারতের ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা মোটেই আশাব্যঞ্জক নয়। তাহলে এই ছিল মোটামুটি ফাও এর ফুড সিকিউরিটি অ্যান্ড নিউট্রিশন রিপোর্ট 2020। এক্ষেত্রে আবারও তোমাদের বলি যে এই সমগ্র আমার আজকের এই সমগ্র ভিডিওটার পিডিএফ, মানে কোশ্চেন অ্যান্সারগুলোর পিডিএফ তোমরা পেয়ে যাবে আমাদের নিচের ডিসক্রিপশন বক্সে। সেই পিডিএফ এর লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু তোমরা এই সমস্ত কোশ্চেন অ্যান্সারের পিডিএফটাও পেয়ে যাবে। মানে পিডিএফ ফর্মে সমস্ত কোশ্চেন অ্যান্সার পেয়ে যাবে। চলো এবারে এই ফাও সম্পর্কিত কয়েকটা জিনিস জেনে রেখে দাও। সেটা হচ্ছে, দেখো প্রথমেই আছে সেটা হচ্ছে ফাও এই যে রিপোর্টটা বার করে, এই রিপোর্টটা বার করতে ফাওকে সহায়তা করে যে সংস্থাগুলি, সেই সংস্থাগুলোর নামটা দেখে নাও। ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট, ইউনিসেফ, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এই 4টি সংস্থার সহযোগিতায় ফাও এই ফুড সিকিউরিটি অ্যান্ড নিউট্রিশন এই রিপোর্টটি পাবলিশ করে। এবার এক্ষেত্রে ফাও এর কাজটাও তোমাদের একটু বলে দিই। কাজটা আশা করি তোমরা মোটামুটি বুঝে গেছো, তা একবার বলে দিই। ফাও হচ্ছে রাষ্ট্রসংঘের অধীনস্থ একটা সংস্থা, যেটি বিশ্বব্যাপী মানুষের ক্ষুধা সমস্যা নিরূপণে এবং মানুষের শারীরিক উন্নতি ও পুষ্টির বিকাশের লক্ষ্যে অনবরত কাজ করে চলেছে। আরেকটা জিনিস জেনে রেখে দাও ফাও এর সম্বন্ধে, আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে ফাও এর হেডকোয়ার্টারটা হচ্ছে ইতালির রোমে অবস্থিত। এবারে আমাদের তরফ থেকে তোমাদের জন্য একটা কোশ্চেন রাখা হলো। দেখো এই কোশ্চেনটা তোমরা উত্তর পারো কিনা। যদি পারো তাহলে ভালো, আর যদি না পারো তাহলে আমাদের যে পিডিএফ এর লিঙ্ক দেওয়া আছে, সেই পিডিএফ এর লিঙ্কে এর উত্তরটাও দেওয়া থাকবে। এর উত্তরটা আমি এখানে বলবো না, এখানে শুধু কোশ্চেনটাই বলছি। কোশ্চেনটা হচ্ছে, ফাও বা ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশনের বর্তমান ডিরেক্টর জেনারেলের নাম কি? এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। এটার উত্তর যদি তোমরা জানো ভালো, না হলে আমাদের নিচের পিডিএফ এর যে লিঙ্কটা দেওয়া আছে, সেই পিডিএফ এর লিঙ্কে এর উত্তরটা তোমরা পেয়ে যাবে। এর উত্তরটা আমি এখানে বলছি না।
নেক্সট কোশ্চেন, এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কোশ্চেনটা হচ্ছে, ভারতে কোন সপ্তাহটিকে জাতীয় পুষ্টি সপ্তাহ বা ন্যাশনাল নিউট্রিশন উইক হিসাবে পালন করা হয়, এবং এই পালন করার উদ্দেশ্যগুলি বা কি কি? উত্তরে চলে আসি। উত্তর হচ্ছে, দেখো, ভারতে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহটিকে, মানে 1 থেকে 7 যে সপ্তাহ আছে সেই সপ্তাহটিকে জাতীয় পুষ্টি সপ্তাহ বা ন্যাশনাল নিউট্রিশন উইক হিসাবে পালন করা হয়। এবারে এই সপ্তাহটা পালন করার প্রয়োজনীয়তাটা বলি। আগের কোশ্চেনটাতে আমরা দেখলাম, যেখানে ফুড সিকিউরিটি অ্যান্ড নিউট্রিশন 2020 রিপোর্টে, মানে ফাওয়ের পেশ করা ফুড সিকিউরিটি অ্যান্ড নিউট্রিশন 2020 রিপোর্টে এটাই বলা হয়েছে যে, মানে ভারতের ক্ষেত্রে এটাই বলা হয়েছে যে, ভারতের মোট জনসংখ্যার প্রায় 14% বা ভারতের মোট 18.92 কোটি মানুষ বর্তমানে অপুষ্টির শিকার, এবং এদের ক্ষেত্রে সুষম খাদ্যের একান্ত প্রয়োজন। আর এই ব্যাপারটাকে মাথায় রেখেই ভারতে এই জাতীয় পুষ্টি সপ্তাহ বা ন্যাশনাল নিউট্রিশন উইক এটিকে পালন করা হয়, যেখানে বিভিন্ন ধরনের কর্মসূচির মাধ্যমে মানুষের শরীরে সঠিক পুষ্টি এবং সুষম খাদ্যের প্রয়োজনীয়তার যে দিকগুলি রয়েছে সেই দিকগুলি তুলে ধরা হয়। এক্ষেত্রে দুটো তিনটে খুব খুব ইম্পর্টেন্ট জিনিস তোমরা জেনে রাখো। এখানে দেওয়া আছে, দেখো, প্রথমেই দেওয়া আছে, এই যে ন্যাশনাল নিউট্রিশন উইক ভারতে পালন করা হয়, ভারতে এই ন্যাশনাল নিউট্রিশন উইক পালন করা হয় কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের অধীনস্থ ফুড অ্যান্ড নিউট্রিশন বোর্ডের তরফ থেকে, মানে মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অধীনস্থ ফুড অ্যান্ড নিউট্রিশন বোর্ড ভারতে এই ন্যাশনাল নিউট্রিশন উইক পালন করে। এবারে এই 2020 সালের এই ন্যাশনাল নিউট্রিশন উইকের থিমটা জেনে রাখো। 2020 সালের ন্যাশনাল নিউট্রিশন উইকের থিম হচ্ছে ইট রাইট, বাইট বাই বাইট। আর একটা যেটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ঘোষণা অনুযায়ী 2020 সালের সেপ্টেম্বর মাসটিকে পোষণ মা বা নিউট্রিশন মান্থ হিসাবে পালন করা হচ্ছে। এবারে এই ন্যাশনাল নিউট্রিশন উইক সম্পর্কিত দুটো কোশ্চেন, দুটো খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমাদের সামনে রেখেছি আমরা। দেখি তোমরা এই কোশ্চেনটি সলভ করতে পারো কিনা। তোমরা অবশ্যই চেষ্টা করো এই কোশ্চেনগুলো নিজে থেকে সলভ করার, আমাদের সাহায্য ছাড়া। আর একান্তই যদি না পারো, তাহলে তোমরা আমাদের এই নিচে যে পিডিএফ লিঙ্ক দেওয়া আছে সেই পিডিএফ লিঙ্কে এই কোশ্চেন দুটোর উত্তরও দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা উত্তরগুলো দেখে নিতে পারো। এই এই ভিডিওর মধ্যে কিন্তু আমরা এই কোশ্চেন দুটোর উত্তরটা বলবো না। কোশ্চেন দুটো বলি। প্রথম কোশ্চেন হচ্ছে, বিশ্বের মধ্যে প্রথমবার কোথায় জাতীয় পুষ্টি সপ্তাহটি পালন করা হয়েছিল? এবং সেকেন্ড কোশ্চেন হচ্ছে, ভারতে কত সালে প্রথমবারের জন্য জাতীয় পুষ্টি সপ্তাহটি পালন করা হয়েছিল? এই দুটি কোশ্চেন তোমরা ট্রাই করো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। যদি পারো তাহলে তাহলে তো খুবই ভালো, আর যদি না পারো তাহলে তোমরা আমাদের নিচে যে পিডিএফ এর যে লিঙ্কটা দেওয়া আছে সেই পিডিএফ লিঙ্কে ক্লিক করে এই সমস্ত কোশ্চেনগুলোর পিডিএফ প্লাস তোমাদের জন্য যে কোশ্চেনগুলো দেওয়া হয়েছে সেই কোশ্চেনগুলোর অ্যান্সার সমেত পিডিএফ দেওয়া রয়েছে, সেইখান থেকে তোমরা অ্যান্সারগুলো পেয়ে যাবে। নেক্সট যে কোশ্চেনটা আছে, দেখো, সেটা হচ্ছে, ভারতব্যাপী কিভাবে জাতীয় পুষ্টি সপ্তাহটি পালন করা হয়? জাতীয় পুষ্টি সপ্তাহ বা ন্যাশনাল নিউট্রিশন উইক, যেটা আগের কোশ্চেনেই বলা হলো, তো সেই জাতীয় পুষ্টি সপ্তাহটি কিভাবে পালন করা হয়? উত্তরে আসি। কেন্দ্রীয় খাদ্য এবং পুষ্টি পর্ষদ, ফুড অ্যান্ড নিউট্রিশন বোর্ড, যেটার কথাও আগের আগের কোশ্চেনেই বলা হলো, সেই ফুড অ্যান্ড নিউট্রিশন বোর্ড, এটা বললাম তোমাদের আগের কোশ্চেনেই যে এটা কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের অধীনস্থ। এই ফুড অ্যান্ড নিউট্রিশন বোর্ড দেশব্যাপী বেশ কিছু কমিউনিটি ফুড অ্যান্ড নিউট্রিশন এক্সটেনশন ইউনিটস গঠন করেছে। এই কমিউনিটি ফুড অ্যান্ড নিউট্রিশন এক্সটেনশন ইউনিটসের মাধ্যমে ফুড অ্যান্ড নিউট্রিশন বোর্ড এরা দেশব্যাপী বিভিন্ন কর্মশালা, প্রশিক্ষণ পর্ব, সচেতনতা শিবির, সাংগঠনিক সভা ইত্যাদি আয়োজন করে, এবং এই আয়োজনের মাধ্যমেই এই জাতীয় পুষ্টি সপ্তাহ বা ন্যাশনাল নিউট্রিশন উইক এটিকে পালন করা হয়ে থাকে। এছাড়াও
সংশ্লিষ্ট রাজ্য সরকার মানে বিভিন্ন রাজ্য সরকার, ধরো মানে যে রাজ্যে এই অনুষ্ঠানগুলি হচ্ছে সেই সমস্ত রাজ্য সরকার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের যৌথ উদ্যোগে বিভিন্ন বক্তৃতা, প্রদর্শনী ইত্যাদির মাধ্যমেও কেন্দ্রীয় খাদ্য এবং পুষ্টি পর্ষদ বা ফুড অ্যান্ড নিউট্রিশন বোর্ড যাই বলো না কেন, তারা এই সপ্তাহটি পালন করে থাকে। স্বাস্থ্য, পুষ্টি, অনাক্রমতা এই সমস্ত জিনিসগুলির দিকে নজর দিতেই কিন্তু এই সপ্তাহটি পালন করা হয়। এবার এক্ষেত্রে তোমরা একটি জিনিস জেনে রাখো, সেটা হচ্ছে কেন্দ্রীয় খাদ্য এবং পুষ্টি সংস্থার বা ফুড অ্যান্ড নিউট্রিশন বোর্ডের প্রধান কার্যালয় বা হেডকোয়ার্টার অবস্থিত নতুন দিল্লিতে বা নিউ দিল্লিতে। এছাড়া দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই, দেশের এই 4টি শহরে এদের 4টি আঞ্চলিক কার্যালয় রয়েছে। তাহলে মনে রেখো যে এই ফুড অ্যান্ড নিউট্রিশন বোর্ডের হেডকোয়ার্টার কিন্তু অবস্থিত হচ্ছে দিল্লিতে। এবারে তোমাদের জন্য আমরা যে প্রশ্নটা রেখেছি সেই প্রশ্নটা দেখে নাও। এই প্রশ্নটা তোমরা ট্রাই করবে, যেরকম আগে বলেছিলাম এটা তোমরা ট্রাই করবে। এর উত্তর আমরা এখন বলবো না, তোমরা যদি ট্রাই করে পারো নিজেরা তাহলে খুবই ভালো, আর না হলে আমাদের ওই নিচে ডেসক্রিপশন বক্সে যে পিডিএফ লিঙ্ক দেওয়া আছে সেই পিডিএফ লিঙ্ক দিয়ে ক্লিক করলে পিডিএফে গেলে তোমরা এর উত্তরগুলো পেয়ে যাবে। তো যাই হোক, যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা হচ্ছে দেশব্যাপী কতগুলি কমিউনিটি ফুড অ্যান্ড নিউট্রিশন এক্সটেনশন ইউনিটস রয়েছে। মানে এই যে কমিউনিটি ফুড অ্যান্ড নিউট্রিশন এক্সটেনশন ইউনিটের কথা বললাম, যেটা ফুড অ্যান্ড নিউট্রিশন বোর্ড যেগুলো গঠন করে, সে এই রকম দেশব্যাপী কতগুলো এরকম কমিউনিটি ফুড অ্যান্ড নিউট্রিশন এক্সটেনশন ইউনিটস রয়েছে, এটা হচ্ছে কোশ্চেন। এটা তোমরা সলভ করার চেষ্টা করো। নেক্সট দেখো যে কোশ্চেনটা আছে, এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তৃতীয় ও চতুর্থ জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষার নিরিখে ভারতের শিশুদের স্বাস্থ্যের অবস্থার পরিবর্তনের দিকটি তুলে ধরো। জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষা মানে হচ্ছে ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে। এই ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে 3 এবং ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে 4, এই দুটো তথ্য অনুযায়ী ভারতের শিশুদের স্বাস্থ্যের অবস্থার যে পরিবর্তনের দিকগুলি আছে যেগুলো তুলে ধরা হয়েছিল সেগুলো উল্লেখ করতে বলা হয়েছে। তাহলে চলো আমরা দেখিনি কি কি দিকগুলি এখানে তুলে ধরা হয়েছিল। প্রথমত যেটা আছে দেখো, অ্যানিমিয়া রোগে ভোগা শিশুর সংখ্যা তৃতীয় সমীক্ষা অনুযায়ী 69.4% থেকে কমে চতুর্থ সমীক্ষায় 58.6% হয়েছে। নেক্সট দেখো আছে দৈহিক বিকাশ ব্যাহত হওয়ার হওয়ার সমস্যায় ভোগা, মানে স্টান্টেড যে ব্যাপারটা বলেছিলাম, সেই স্টান্টেড চিলড্রেনের মানে 5 বছরের কম বয়সী স্টান্টেড চিলড্রেনের সংখ্যা 6.4% থেকে বেড়ে 7.5% হয়েছে। আর একটা আছে দেখো রুগ্নতার সমস্যায় বা ওয়েস্টিং এর ব্যাপারটা, ওয়েস্টিং এর সমস্যায় ভোগা সেরকম শিশুর সংখ্যা 48% থেকে কমে 38.4% হয়েছে। এবার দেখো দুটো ইম্পর্টেন্ট জিনিস তোমরা এক্ষেত্রে জেনে নাও। এই যে ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে, এটি একটি দেশব্যাপী বৃহৎ সমীক্ষা। এটি প্রতি বাড়ি ভিত্তিক করা হয় এবং মানে এর অনেকগুলি পর্যায় রয়েছে, মানে অনেকগুলি রাউন্ডের ওপর অনেকগুলি রাউন্ড ভিত্তিক এটি করা হয়। অনেকগুলি পর্যায়ে এটি ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে নিয়ে আর যে জিনিসগুলো তোমাদের জেনে রাখার আছে সেগুলি হলো, এই ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে এটা রাজ্য এবং জাতীয় উভয় স্তরেই করা হয়। পরিবার পরিকল্পনা, স্বাস্থ্য, পুষ্টি, শিশু মৃত্যু, শিশু ও মায়ের স্বাস্থ্য, এই সমস্ত বিভিন্ন দিক নিয়ে সমস্ত দিকগুলি নিয়েই এই ন্যাশনাল এই জাতীয় স্বাস্থ্য পরিকল্পনা বা ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভেটি করা হয়ে থাকে। এবারে তোমরা যে কোশ্চেনগুলো ট্রাই করবে সেটা দেখে নাও। প্রথম কোশ্চেনটা আছে, এই যে ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে, এই ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে এটি কোন সংস্থার মাধ্যমে কোঅর্ডিনেট করা হয়, মানে কোন সংস্থার মাধ্যমে, কোন ভারতীয় সংস্থার মাধ্যমে এই ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভেটিকে এটাকে পুরোপুরি বাস্তবায়িত করা হয়। মানে এই ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে এটিকে বাস্তবায়িত করার পিছনে কোন সংস্থার হাত রয়েছে বা কোন সংস্থার মাধ্যমে সেটি করা হয়ে থাকে। নেক্সট পরের কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কোন বিদেশি সংস্থা এই ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভেতে টেকনিক্যাল গাইডেন্স, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স বা প্রযুক্তিগত সহায়তা প্রদান করে, কোন বিদেশি সংস্থা? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। নেক্সট আরেকটি যে কোশ্চেন আছে সেটি হচ্ছে এই ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে এই পুরো ব্যাপারটিকে কন্ডাক্ট করে নিয়ে যাওয়ার জন্য কোন কোন সংস্থাগুলি অর্থ সাহায্য করে থাকে। এই তিনটে কোশ্চেন তোমরা ট্রাই করবে। তিনটে কোশ্চেনই কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই করো। যদি নিজেরা পারো তো ভালো, আর যদি না পারো তাহলে নিচে আমাদের যে পিডিএফ এর লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, সেই পিডিএফ লিঙ্কে গিয়ে এই টোটাল আজকে যে টোটাল এই
সমস্ত কোশ্চেনের পিডিএফ তোমরা সেখানে পেয়ে যাবে। আর তার সঙ্গে সঙ্গে এই যে কোশ্চেনগুলো তোমাদেরকে দেওয়া হয়েছে, সেই তোমাদেরকে করার জন্য দেওয়া হয়েছে এই কোশ্চেনগুলোর অ্যান্সারও তোমরা সেই পিডিএফ থেকে পেয়ে যাবে। এই কোশ্চেনগুলোর অ্যান্সারটা আমরা তোমাদের এখন বলছি না, এটা তোমাদের ট্রাই করার জন্য রেখেছি। নেক্সট যে কোশ্চেনটা আছে দেখো, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। কোশ্চেনটা দেখো, গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স 2019 অনুযায়ী ভারতের অবস্থানটি ব্যক্ত করো। উত্তরে চলে আসি সোজাসুজি। গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স 2019 অনুযায়ী বিশ্বের 117টি দেশের মধ্যে ভারত 102তম স্থানে রয়েছে। এক্ষেত্রে এই সমীক্ষা অনুযায়ী বলা যেতে পারে যে ভারতের পরিস্থিতিটি, এই গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স অনুযায়ী ভারতের অবস্থানটি যথেষ্ট উদ্বেগজনক। ভারতের প্রাপ্ত নম্বর হচ্ছে 30.3, যেটা গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সের সিরিয়াস ক্যাটাগরিতে অবস্থান করছে। মানে তোমরা বুঝতেই পারছো যতটা ব্যাপারটা কতটা উদ্বেগজনক অবস্থায় রয়েছে, সিরিয়াস ক্যাটাগরিতে রয়েছে। এক্ষেত্রে তোমরা একটা জিনিস জেনে রেখে দাও যে ভারতের প্রতিবেশী যে দেশগুলি আছে, যেমন পাকিস্তান, নেপাল, বাংলাদেশ, এদের অবস্থানটা কিন্তু এই গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স অনুযায়ী ভারতের থেকে তুলনামূলকভাবে অনেকটা ভালো। নেপাল নেপাল এক্ষেত্রে রয়েছে 73তম স্থানে, বাংলাদেশ রয়েছে 88তম স্থানে এবং পাকিস্তান রয়েছে 94তম স্থানে। মানে এই ভারতের প্রতিবেশী দেশগুলো পাকিস্তান, নেপাল, বাংলাদেশ, এরা ভারতের থেকে ভালো ভালো জায়গায় রয়েছে, অনেকটাই ভালো জায়গায় রয়েছে। এবং গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স 2019 অনুযায়ী ভারতের অবস্থানটা কিন্তু সত্যিই যথেষ্ট উদ্বেগজনক। এবারে তোমরা দুটি জিনিস এক্ষেত্রে জেনে রাখো, সেটা হচ্ছে এই যে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স, এটা বিশ্বব্যাপী বিভিন্ন দেশের আঞ্চলিক এবং জাতীয় উভয় স্তরেই মানুষ কতটা ক্ষুধার্ত অবস্থায় রয়েছে তার উপর ভিত্তি করে এই গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সটি বানানো হয়ে থাকে। এবারে এই গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স এটি পেশ করার লক্ষ্যটি বলে রাখি, মানে কি উদ্দেশ্যে এটি পেশ করা হয়। এটিতে বিশ্বব্যাপী মানুষ, গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে এই একটু আগেই যেটা বললাম, গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে বিশ্বব্যাপী বিভিন্ন দেশের মানুষ কতটা ক্ষুধার্ত অবস্থায় রয়েছে সেটির উপর ভিত্তি করেই এই গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সটি পেশ করা হয়। তো এই যে মানুষ কতটা ক্ষুধার্ত অবস্থায় রয়েছে এটিকে লক্ষ্য রেখে এই অবস্থাটির প্রতিকার করা, মানে মানুষের অবস্থাটিকে আরো ভালো করে আনা এবং তাদের শরীর স্বাস্থ্য এরকম বিভিন্ন দিকে নজর দেওয়া, এই সমস্ত এই সমস্ত কিছুর ওপর মানুষের সচেতনতা গড়ে তুলতে, বিশ্বব্যাপী মানুষের সচেতনতা গড়ে তুলতেই কিন্তু এই গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সটা প্রকাশ করা হয়ে থাকে। মানে অল্প কথায় বলতে গেলে বিশ্বব্যাপী ক্ষুধার্ত মানুষের অবস্থার উন্নতিকরণের দিকটিকে লক্ষ্য রেখেই এই গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সটি পেশ করা হয়। বেশ, এবার তোমাদের জন্য আমরা যে কোশ্চেনগুলো রেখেছি, দুটো কোশ্চেন রেখেছি এক্ষেত্রে। এই দুটো কোশ্চেন দেখো তোমরা পারো কিনা। দুটো কোশ্চেনই কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, অবশ্যই তোমরা চেষ্টা করো। প্রথম যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে, এই যে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সের কথা বললাম, এই গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স এটা প্রকাশ করার জন্য 4টি সূচক ব্যবহার করা হয়। মনে রাখো, গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স পরিমাপের জন্য 4টি সূচক ব্যবহার করা হয়। তো তোমাদের যেটা বলতে হবে, এই 4টি সূচক কি কি, মানে কোন 4টি সূচকের উপর ভিত্তি করে এই গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স প্রকাশ করা হয়। এই একটা কোশ্চেন। আর একটা কোশ্চেন হচ্ছে, এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে এই গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স অনুযায়ী, এই গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স 2019 অনুযায়ী কোন দেশটি, এই গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে প্রকাশ করা যে 117টি দেশের মধ্যে এই গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সটা প্রকাশ করা হয়েছে, এই 117টি দেশের মধ্যে কোন দেশটি সব থেকে ভালো অবস্থায় রয়েছে এবং তার স্কোর কত, মানে তার নম্বর কত। তাহলে তোমরা কিন্তু অবশ্যই এই কোশ্চেন দুটি ট্রাই করো। তোমরা যদি ট্রাই করে পারো তাহলে ভালো, আর যদি না পারো তাহলে আমাদের নিচে যে ডেসক্রিপশন বক্স আছে তাতে যে পিডিএফ লিঙ্ক দেওয়া আছে, সেই পিডিএফ লিঙ্কে গেলে তোমরা এই ভিডিওটার সমস্ত পিডিএফটা পেয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে এই কোশ্চেনগুলোর অ্যান্সারও তোমরা পেয়ে যাবে। আগেও বলেছি, আবারও বলে নিই, এই কোশ্চেনের অ্যান্সার, এই লাস্টের কোশ্চেনের অ্যান্সার, এই কোশ্চেনগুলোর অ্যান্সার কিন্তু তোমরা এই ভিডিওটায় এখানে বলছি না, এটা তোমরা কেবলমাত্র আমাদের পিডিএফটাতেই পাবে। আর তোমরা নিজেরা যদি অ্যান্সারগুলো করতে পারো তাহলে তো অবশ্যই খুব ভালো। নেক্সট যেটা আছে দেখো, নেক্সট কোশ্চেন যেটা, এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে ভারত সরকারের বা কেন্দ্রীয় সরকারের পোষণ অভিযান সম্পর্কে সংক্ষেপে বলুন। মানে কেন্দ্রীয় সরকারের পোষণ অভিযানটি কি সেটি
জানতে চাওয়া হচ্ছে। উত্তরে চলে আসি। পোষণ অভিযান, কেন্দ্রীয় সরকারের পোষণ অভিযানটি প্রধানত মানুষের স্বাস্থ্য সম্পর্কিত এবং এটিতে প্রধানত শিশু, গর্ভবতী মহিলা এবং মাতৃত্বকালীন অবস্থায় মহিলাদের পুষ্টির দিকটি মাথায় রেখেই এই পোষণ অভিযানটি চালু করা হয়েছে। এই যে পোষণ অভিযান যে বললাম, এই যে পোষণ মানে POSHAN, এই পোষণের একটি ফুল ফর্ম আছে। এই ফুল ফর্মটি তোমরা জেনে রাখো এবং মাথায় রাখো, খুব ইম্পর্টেন্ট এটা। পোষণ অভিযানের এই পোষণের ফুল ফর্মটি হচ্ছে প্রাইম মিনিস্টার্স ওভারআর্কিং স্কিম ফর হলিস্টিক নিউট্রিশন। খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখো। আরেকবার বলি, প্রাইম মিনিস্টার ওভারআর্কিং স্কিম ফর হলিস্টিক নিউট্রিশন, এটা হচ্ছে পোষণের পুরো কথাটা। এবারে কি কারণে এটি পালন করা হয় বা কিভাবে এটি পালন করা হয় তার সেই দিকে আসি। দেশের মানুষের মধ্যে থেকে অপুষ্টির নৈরাশ্যজনক দিকটি দূরীকরণের লক্ষ্যে প্রধানত এই পোষণ অভিযানটি চালু করা হয়েছে। এক্ষেত্রে বিভিন্ন ধরনের সামাজিক কর্মসূচি পালন করা হয়। বিভিন্ন ধরনের সামাজিক কর্মসূচির মাধ্যমে এই পোষণ অভিযানটি পালন করা হয়। এই এই কর্মসূচিগুলির নাম হচ্ছে, বিভিন্ন নাম আছে। এই কর্মসূচিগুলির কতগুলো নাম তোমাদের বলে দিই। কিছু একটা আছে পোষণ মাস, একটা আছে পোষণ পক্ষ, একটা হচ্ছে পোষণ জন আন্দোলন। এই সমস্ত বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই পোষণ অভিযানটি কেন্দ্রীয় সরকারের মাধ্যমে পালিত হয়ে থাকে। আর আরেকটাও খুব ইম্পর্টেন্ট জিনিস তোমরা এক্ষেত্রে মাথায় রেখো, সেটা হচ্ছে ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে, মানে 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস আমরা সকলেই জানি, সেই 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে 2018 সালের, সালটা খেয়াল রাখো, 2018 সালের 8ই মার্চ রাজস্থানের ঝুনঝুনু শহরে এই পোষণ অভিযানের সূচনা করেছিলেন। আরেকবার বলে দিই, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে 2018 সালের 8ই মার্চ রাজস্থানের ঝুনঝুনু শহরে এই পোষণ অভিযানটি সূচনা করেছিলেন। এবারে তোমাদের জন্য যে কোশ্চেনটি আমরা রেখেছি, এই কোশ্চেনটা অনেকটাই সোজা, তোমরা হয়তো পেরেই যাবে। কোশ্চেনটা হচ্ছে, কেন্দ্রীয় সরকারের কোন মন্ত্রকের মাধ্যমে এই পোষণ অভিযানটা পালন করা হয়ে থাকে? এই কোশ্চেনটা তোমরা ট্রাই করো, হয়তো পেরে যাবে, পেরে গেলে ভালো। আর যদি না পেরে যাও তাহলে তোমরা আমাদের নিচে ডেসক্রিপশন বক্সে যে PDF লিঙ্ক দেওয়া আছে সেক্ষেত্রে সেখানে এই উত্তরটা দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে উত্তরটা পেয়ে যাবে। এর উত্তরটা আমরা এখানটায় বলবো না। নেক্সট যে কোশ্চেন আছে দেখো, এটাও খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে, পোষণ অভিযানের ক্ষেত্রে নীতি আয়োগের ভূমিকাটি কিরূপ? মানে আগের কোশ্চেনে যে পোষণ অভিযানের কথাটা তোমাদের বললাম, তোমাদের সামনে তুলে ধরলাম, সেই পোষণ অভিযানের ক্ষেত্রে নীতি আয়োগের ভূমিকাটা কিরূপ সেটা জানতে চাওয়া হয়েছে। উত্তরে চলে আসি। পোষণ অভিযানের ক্ষেত্রে ভারত সরকারের অধীনস্থ নীতি আয়োগ যে ভূমিকাগুলো পালন করছে সেগুলো তোমাদেরকে বলছি। সেগুলো হচ্ছে, 2017 সালের সেপ্টেম্বর মাসে নীতি আয়োগ ন্যাশনাল নিউট্রিশন স্ট্র্যাটেজি এটি প্রকাশ করেছিল। তো কেন্দ্রীয় সরকার এই নীতি আয়োগের ন্যাশনাল নিউট্রিশন স্ট্র্যাটেজিটিকে বাস্তবায়নের পথের একটি বৃহৎ মর্যাদা দিয়ে এই পোষণ অভিযানটি চালু করেছিল। মানে এই পোষণ অভিযানে নীতি আয়োগের ন্যাশনাল নিউট্রিশন স্ট্র্যাটেজির একটি বৃহৎ অংশকে ইমপ্লিমেন্ট করা হয়েছে। মানে নীতি আয়োগের এই ন্যাশনাল নিউট্রিশন স্ট্র্যাটেজির একটি অনেক সুপারিশকেই এই পোষণ অভিযানে কার্যকর করা হয়েছে। ন্যাশনাল নিউট্রিশন স্ট্র্যাটেজির সুপারিশগুলিকে বহুলাংশেই এই পোষণ অভিযানে কার্যকর করা হয়েছে। এবার দেখো, নীতি আয়োগের একটা প্রধান দায়িত্ব হচ্ছে পোষণ অভিযানের সম্পূর্ণ কর্মসূচিগুলিকে পর্যবেক্ষণ করা। এটা হচ্ছে নীতি আয়োগের একটা প্রধান দায়িত্ব। এছাড়া বিভিন্ন কর্মসূচিগুলির নিয়মিত মূল্যায়নও এই নীতি আয়োগের মাধ্যমেই হয়ে থাকে। নীতি আয়োগের আরেকটা গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে এই পোষণ অভিযান সম্পর্কিত, সেটা হচ্ছে প্রতি 6 মাস অন্তর নীতি আয়োগ প্রধানমন্ত্রীর দপ্তরকে বা PMO-কে পোষণ অভিযান সংক্রান্ত কর্মসূচিগুলির অবস্থান সম্পর্কিত তথ্য জানান দেয়। চলো এবার নীতি আয়োগ সম্পর্কে দুটো গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের দিয়ে রাখি, তোমরা হয়তো জেনে থাকতে পারো, তাও একবার বলে রাখি, যদি কেউ না জানো তাহলে জেনে নাও। প্রথমটা হচ্ছে, এই যে নীতি আয়োগ, এই নীতি আয়োগের এই নীতি NITI এর পুরো কথাটা হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। এটা হচ্ছে নীতি আয়োগের এই নীতির পুরো কথা।
আর একটা যেটা ব্যাপার এক্ষেত্রে, সেটা হচ্ছে এই নীতি আয়োগ হচ্ছে একটা পলিসি থিঙ্ক ট্যাঙ্ক, যেখানে দেশের বিভিন্ন ক্ষেত্রের উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন নীতি নির্ধারণ করা হয়ে থাকে, বিভিন্ন জিনিস সুপারিশ করা হয়ে থাকে, এবং এক্ষেত্রে স্টেট গভর্নমেন্ট মানে দেশের মধ্যে যে বিভিন্ন রাজ্য সরকারগুলি আছে, সেই রাজ্য সরকারগুলিরও মতামত এক্ষেত্রে নেওয়া হয়। মানে রাজ্য সরকারগুলির সহযোগিতায় কেন্দ্রীয় সরকার এই নীতি আয়োগের মাধ্যমে দেশের উন্নতির লক্ষ্যে, বিভিন্ন ক্ষেত্রের উন্নতির লক্ষ্যে বিভিন্ন নীতি নীতি পরিকল্পনা করে এবং সেগুলির সুপারিশ করে। এবারে তোমাদের জন্য যে দুটো কোশ্চেন আমরা রেখেছি, সেই দুটো কোশ্চেন, এই দুটো কোশ্চেন সোজাই আছে, তোমরা তো পেরে যাবে। প্রথম কোশ্চেনটা হচ্ছে, নীতি আয়োগের বর্তমান ভাইস চেয়ারম্যান কে? নীতি আয়োগের চেয়ারম্যান কে এটা তোমরা হয়তো জানো। নীতি আয়োগের চেয়ারম্যান হন মাননীয় প্রধানমন্ত্রী। এখন আমাদের নীতি আয়োগের চেয়ারম্যান হচ্ছেন শ্রী নরেন্দ্র মোদীজি, মাননীয় প্রধানমন্ত্রী। তো আমাদের যে কোশ্চেনটা তোমাদের জন্য রাখা হয়েছে সেটা হচ্ছে, নীতি আয়োগের বর্তমান ভাইস চেয়ারম্যান কে? আর একটা যে কোশ্চেন রাখা হয়েছে সেটা হচ্ছে, নীতি আয়োগের বর্তমান সিইও কে? যদি তোমরা পারো ভালো, আর যদি না পারো তাহলে তোমরা আমাদের এই নিচে যে পিডিএফ বক্সে যে পিডিএফ নিচে ডেসক্রিপশন বক্সে যে পিডিএফ এর লিঙ্ক দেওয়া আছে, সেই পিডিএফ লিঙ্ক থেকে তোমরা এর উত্তরটা পেয়ে যাবে। এর উত্তরটা আমরা এখানে বলছি না। নেক্সট যে কোশ্চেনটা আছে দেখো, সেটা হচ্ছে, পোষণ অভিযানের ক্ষেত্রে এখনো পর্যন্ত যে সমস্ত কর্মসূচিগুলি পালন করা হয়েছে সেগুলি কি কি? মানে পোষণ অভিযান, একটা আগেও বলেছিলাম যে পোষণ অভিযান বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করা হয়, যেমন পোষণ মাস, পোষণ পক্ষ, পোষণ জন আন্দোলন, এই সমস্ত কর্মসূচিগুলির মাধ্যমে পালন করা হয়। তো এইটার একটু ডিটেলস, সামান্য একটু ডিটেলস এখানে জানতে চাওয়া হয়েছে। দেখো, পোষণ অভিযানের ক্ষেত্রে এখনো পর্যন্ত যে যে কর্মসূচিগুলি পালন করা হয়েছে সেগুলো এখানে তোমাদের সামনে এখানে ক্রম অনুসারে তুলে ধরা হয়েছে, মানে ডেট ওয়াইজ তুলে ধরা হয়েছে। পোষণ অভিযানের ক্ষেত্রে প্রথমে যেটা পালন করা হয়েছিল সেটা হচ্ছে পোষণ মাস। সেটা ছিল 2018 সালের 1 সেপ্টেম্বর থেকে 2018 সালের 30 সেপ্টেম্বর পর্যন্ত, এই একটা মাস পোষণ মাস হিসাবে পালন করা হয়েছিল। তারপরে সেই 2018 সালেরই 1 অক্টোবর থেকে 2019 সালের 7ই মার্চ পর্যন্ত পালন করা হলো পোষণ জন আন্দোলন। এরপর 2019 সালের 8ই মার্চ থেকে 2019 সালের 22শে মার্চ পর্যন্ত পালন করা হলো পোষণ পক্ষ। তারপরে 2023 সালের, এই সরি ভুল বললাম, 2019 সালের 23শে মার্চ থেকে 2019 সালের 31শে আগস্ট পর্যন্ত আবার পালন করা হলো পোষণ জন আন্দোলন। এরপরে সেপ্টেম্বর মাসে, 2019 সালের সেপ্টেম্বর মাসে, মানে 2019 সালের 1 সেপ্টেম্বর থেকে 2019 সালের 30শে সেপ্টেম্বর পর্যন্ত আবারও পালন করা হলো পোষণ মাস। এরপর আবার পোষণ জন আন্দোলন পালন করা হলো, সেটা হচ্ছে 2019 সালের 1 অক্টোবর থেকে 2020 সালের 28শে ফেব্রুয়ারি পর্যন্ত। এরপর 2020 সালের 8ই মার্চ থেকে 2022 সালের, এই সরি 2020 সালের 22শে মার্চ পর্যন্ত আবার পোষণ পক্ষ পালন করা হলো। মানে এই বছরের 8ই মার্চ থেকে 22শে মার্চ পর্যন্ত পোষণ পক্ষ পালন করা হলো। তোমরা জানো তারপরেই এই বর্তমান করোনা পরিস্থিতি চলে এলো, এবং করোনা পরিস্থিতির জন্য এই সমস্তগুলিকে ঠিকঠাক করে পালন করা যাচ্ছিল না। তো আবার এই সেপ্টেম্বর মাসে, আহ 1 সেপ্টেম্বর থেকে 30শে সেপ্টেম্বর পর্যন্ত আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ঘোষণা করেছেন যে 1 সেপ্টেম্বর থেকে 2020 1 সেপ্টেম্বর থেকে 30শে সেপ্টেম্বর পর্যন্ত এটিকে আবার পোষণ মাস হিসাবে পালন করা হবে। তাহলে এখনো পর্যন্ত পোষণ অভিযান সম্পর্কিত এই এই কোটি কর্মসূচি পালন করা হয়েছে। এই কর্মসূচিগুলো তোমাদের সামনে তুলে ধরলাম, ভালো করে একবার তোমরা দেখে নিও। আর এর পিডিএফ তো তোমাদেরকে আগেই বলেছি, এই টোটালটার পিডিএফ তো তোমরা পেয়ে যাবে, নিচে আমাদের ডিসক্রিপশন বক্সে আছে, সেই ডিসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া আছে সেখানে গেলেই তোমরা এর পিডিএফ গুলো, সমস্ত পিডিএফ বাংলা এবং ইংলিশ ভার্সন, উভয় ভার্সনে, মনে রাখবে বাংলা এবং ইংলিশ, এটা কিন্তু তোমাদের একটু বলা হয়নি যে বাংলা এবং ইংলিশ উভয় ভার্সনেই তোমরা এর পিডিএফটা পেয়ে যাবে। এবারে এটার সঙ্গে তোমাদের জন্য যে কোশ্চেনটা করতে দেওয়া আছে, তোমাদের জন্য যে কোশ্চেনটা রাখা হয়েছে সেই কোশ্চেনটা দেখো, সেটা হচ্ছে, এখনো পর্যন্ত এই পোষণ অভিযান ইমপ্লিমেন্টে বা পোষণ অভিযানের বাস্তবায়নে সব থেকে এগিয়ে রয়েছে কোন রাজ্যটি? ভারতের কোন রাজ্যটি এখনো পর্যন্ত পোষণ অভিযান ইমপ্লিমেন্টে সব থেকে এগিয়ে রয়েছে?
নেক্সট কোশ্চেনটা দেখে নাও, ইন্ডিয়াস নিউট্রিশন চ্যালেঞ্জের ক্ষেত্রে ন্যাশনাল নিউট্রিশন কাউন্সিলের ভূমিকাটি কিরূপ? ইন্ডিয়াস নিউট্রিশন চ্যালেঞ্জে ন্যাশনাল নিউট্রিশন কাউন্সিলের ভূমিকাটা বলার আগে যেটা তোমাদের বলে রাখি সেটা হচ্ছে, নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান, যে নীতি আয়োগের কথা আগেই তোমাদের বললাম, সেই নীতি আয়োগের ভাইস চেয়ারম্যানের তত্ত্বাবধানে কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রক, মিনিস্ট্রি অফ উমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট, তারা এই ন্যাশনাল নিউট্রিশন কাউন্সিল এটিকে গঠন করেছে। তার মানে ন্যাশনাল নিউট্রিশন কাউন্সিল এটি গঠন করেছে হচ্ছে কেন্দ্রীয় নারী এবং শিশু কল্যাণ মন্ত্রক, এবং চেয়ারম্যান হচ্ছে এবং এটা কার তত্ত্বাবধানে গঠন করা হয়েছে, সেটি হচ্ছে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যানের তত্ত্বাবধানে। এবারে এই ন্যাশনাল নিউট্রিশন কাউন্সিলের কাজগুলো আমরা জেনে নিই। বিভিন্ন সংস্থার সমন্বয়ের মাধ্যমে ইন্ডিয়াস নিউট্রিশন চ্যালেঞ্জের নীতিগুলি স্থির করা, এটি হচ্ছে একটি কাজ ন্যাশনাল নিউট্রিশন কাউন্সিলের। এছাড়া পরেরটা আছে দেখো, নিউট্রিশন চ্যালেঞ্জের সংগঠনের কাজে যুক্ত বিভিন্ন মন্ত্রকের মধ্যে সমন্বয় সাধন করা। মানে নিউট্রিশন চ্যালেঞ্জ এই কাজটা তো বিভিন্ন মন্ত্রকের মাধ্যমে হয়ে থাকে, বিভিন্ন মন্ত্রকের মাধ্যমে সম্পূর্ণ কাজ, মানে টোটাল কাজটা সম্পূর্ণ হয়ে থাকে। তো এই বিভিন্ন মন্ত্রকের মধ্যে সংযোগ রক্ষা করাটা হচ্ছে এই ন্যাশনাল নিউট্রিশন কাউন্সিলের একটা বড় কাজ। এছাড়া এই নিউট্রিশন চ্যালেঞ্জের বিভিন্ন কর্মসূচিগুলির ত্রৈমাসিক ভিত্তিতে পর্যবেক্ষণ করা, মানে কোয়ার্টারলি ভিত্তিতে পর্যবেক্ষণ করা, এটাও হচ্ছে এই ন্যাশনাল নিউট্রিশন কাউন্সিলের এটাও একটা বড় কাজ। এ প্রসঙ্গে তোমাদের এই নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের ব্যাপারটা একটু বলে রাখি। নারী ও শিশু কল্যাণ মন্ত্রক তোমরা নাম শুনেই আশা করি বুঝতে পারছো, এটি মহিলা ও শিশুদের উন্নতির লক্ষ্যে গঠন করা হয়েছিল। জেন্ডার গ্যাপ, চাইল্ড ডেভেলপমেন্ট, এই সমস্ত কাজগুলি করে থাকে এই মিনিস্ট্রি অফ উমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট বা কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রক। আর একটা যেটা বলে রাখি সেটা হচ্ছে শ্রীমতী স্মৃতি জুবিন ইরানি হচ্ছেন বর্তমান কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী। তোমরা হয়তো অনেকেই জানো, তা আরেকবার শুনে নাও, যত শুনবে তত মনে থাকবে, কেন অনেক সময় দেখা যায় অনেক জানা জিনিসও ভুল হয়। তো যাই হোক, তো যেটা বললাম আর কি সেটা হচ্ছে শ্রীমতী স্মৃতি জুবিন ইরানি হচ্ছেন বর্তমান কেন্দ্রীয় নারী এবং শিশু কল্যাণ মন্ত্রী। এবারে তোমাদের জন্য যে কোশ্চেনটা দেওয়া হয়েছে সেটা দেখে নাও, সেটা হচ্ছে যে কোন বছর বা কত কত সালে কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রক একটি স্বাধীন মিনিস্ট্রি, একটি স্বতন্ত্র মন্ত্রক হিসাবে আত্মপ্রকাশ করেছিল, সেটি তোমাদের কাছে জানতে যাওয়া হচ্ছে। তোমরা দেখো এর উত্তরটা পারো কিনা। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, যদি পারো ভালো, আর যদি না পারো তাহলে আমাদের নিচে যে পিডিএফ লিঙ্ক দেওয়া আছে, পিডিএফ ডেসক্রিপশন বক্সে যে পিডিএফ এর লিঙ্ক দেওয়া আছে, সেই পিডিএফ লিঙ্কে গিয়ে তোমরা এর উত্তরগুলো পেয়ে যাবে, এবং টোটাল আজকের পুরো ভিডিওটার সমস্ত কোশ্চেনগুলোরই কোশ্চেন এবং অ্যান্সার উভয়ই তোমরা পেয়ে যাবে, বোথ বেঙ্গলি এবং ইংলিশ, বোথ বাংলা আর ইংলিশ এই দুটো ভার্সনই তোমরা পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন যেটা আছে দেখো, এটাই হচ্ছে আমাদের এই ভিডিওটা শেষ কোশ্চেন। এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কোশ্চেনটা হচ্ছে ন্যাশনাল টেকনিক্যাল বোর্ড অফ নিউট্রিশন গঠনের উদ্দেশ্যগুলি কি কি? তাহলে উত্তরে চলে আসি। উত্তরে আছে দেখো, দেশের মানুষের প্রধানত মহিলা ও শিশুদের পুষ্টি সংক্রান্ত বিভিন্ন কার্যাবলীর বা কর্মসূচিগুলির প্রযুক্তিগত দিকগুলি তুলে ধরতে কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রক এই ন্যাশনাল টেকনিক্যাল বোর্ড অফ নিউট্রিশন গঠন করেছে। এক্ষেত্রে বলে রাখি, এই ন্যাশনাল টেকনিক্যাল বোর্ড অফ নিউট্রিশনের কাজটি কিন্তু প্রধানত উপদেশমূলক, মানে বিভিন্ন আহ, রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার বা এই শিশু কল্যাণ মন্ত্রক বা অন্যান্য সংস্থাকে উপদেশ দেওয়ার মধ্যেই বা অ্যাডভাইস দেওয়ার মধ্যেই এই ন্যাশনাল টেকনিক্যাল বোর্ড অফ নিউট্রিশনের কাজটি সীমাবদ্ধ। এবারে যে যে উদ্দেশ্যগুলো নিয়ে এই ন্যাশনাল টেকনিক্যাল বোর্ড অফ নিউট্রিশন গঠন হয়েছে সেগুলো বলে রাখি। দেখো, প্রথমেই আছে দেখো, মহিলা ও শিশুদের পুষ্টি সংক্রান্ত বিভিন্ন নীতিগুলির প্রযুক্তিগত দিকগুলি সম্পর্কে সুপারিশ করা, এটা হচ্ছে এই ন্যাশনাল টেকনিক্যাল বোর্ড অফ নিউট্রিশনের একটা কাজ, একটা প্রধান। নেক্সট আছে দেখো, শিশুদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের অপুষ্টিজনিত রোগ প্রতিকারের ক্ষেত্রে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে প্রয়োজনীয় উপদেশ দান করা। মানে শিশুদের অপুষ্টিজনিত ভারতের ক্ষেত্রে ভারত
ভারত কেন, বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশেই আছে। তো যেহেতু আমরা এটা ভারত নিয়ে বলছি, সেহেতু ভারতের ক্ষেত্রেই বলছি। ভারতের ক্ষেত্রে শিশুদের একটা বড় অংশ শিশুদের বিভিন্ন অপুষ্টিজনিত বিভিন্ন ধরনের রোগ রয়েছে। এই অপুষ্টিজনিত বিভিন্ন ধরনের রোগগুলি প্রতিকারের উদ্দেশ্যে কেন্দ্র এবং রাজ্য সরকারগুলিকে পরামর্শ দেওয়াটাও হচ্ছে এই ন্যাশনাল টেকনিক্যাল বোর্ড অফ নিউট্রিশনের একটা বড় কাজ। নেক্সট, পুষ্টিক্ষেত্রে বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণাগুলি সম্পর্কে ওয়াকিবহাল হওয়া এবং আরও বৈজ্ঞানিক গবেষণার জায়গা প্রস্তুত করা সহ বিভিন্ন প্রযুক্তিগত দিকগুলি দেখভাল করা। নেক্সট আছে, দেখো, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি সহ অন্যান্য সংস্থার তরফে করা পুষ্টি সংক্রান্ত বিভিন্ন সমীক্ষাগুলিতে প্রযুক্তিগত সহায়তা প্রদান করা। নেক্সট আছে, দেখো, পুষ্টি ও বৃদ্ধি সংক্রান্ত বিভিন্ন সূচক গঠন করা। আর একটা যেটা আছে সেটা হচ্ছে, দেখো, সরকারের অন্য যে কোনো নির্দেশিত বিষয় পালন করা, মানে উপরোক্ত যে কাজগুলো বললাম এই সমস্ত কাজগুলি ছাড়াও কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার যদি প্রয়োজন বোধ করে তাহলে তারা বিভিন্ন রকম কাজ করার জন্য নির্দেশ দিতে পারে। সেই সমস্ত কাজগুলি পালন করা হচ্ছে এই ন্যাশনাল টেকনিক্যাল বোর্ড অফ নিউট্রিশনের কাজ। এবারে এক্ষেত্রে তোমাদের যে জিনিসটা জেনে রাখতে পারো তোমরা, যেটা বা যে জিনিসটা তোমাদের জেনে রাখা দরকার সেটা হচ্ছে, দেখো, নীতি আয়োগের সদস্য বিনোদ পল, ইনি হচ্ছেন ন্যাশনাল টেকনিক্যাল বোর্ড অফ নিউট্রিশনের প্রতিষ্ঠাতা সভাপতি বা ফাউন্ডিং চেয়ারম্যান যাই বল না কেন, তিনি হচ্ছেন মিস্টার বিনোদ পল, ইনি হচ্ছেন নীতি আয়োগের সদস্য। এবারে তোমাদের জন্য যে আমরা কোশ্চেনটা রেখেছি সেটা হচ্ছে, কোন সালে এই ন্যাশনাল টেকনিক্যাল বোর্ড অফ নিউট্রিশন এটি গঠন হয়েছিল? এটার উত্তরটা তোমরা করো। আবারও বলে রাখি, যদি পারো তাহলে ভালো, আর যদি না পারো তাহলে আমাদের নিচে যে ডেসক্রিপশন বক্সে যে পিডিএফ এর লিঙ্কটা দেওয়া আছে সেই পিডিএফ এর লিঙ্ক থেকে তোমরা এর উত্তরটা পেয়ে যাবে। আর আরও একবার তোমাদেরকে বলে রাখছি, আজকের এই সম্পূর্ণ ভিডিওতে যতগুলো কোশ্চেন আছে ততগুলো কোশ্চেন এবং উত্তর, মানে কোশ্চেনগুলো উত্তর সহ, অ্যান্সার সহ তোমরা বাংলা এবং ইংলিশ দুটো ভার্সনেই তোমরা পিডিএফটা পেয়ে যাবে। পিডিএফ আকারে যদি তোমরা যদি মনে করো যে পিডিএফ আকারে পড়লে তোমাদের সুবিধা হবে, তাহলে সেই তোমরা পিডিএফটাও পেয়ে যেতে পারো। পিডিএফটার জন্যই আমাদের নিচের ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দেওয়া। আর এই ডেসক্রিপশন বক্সে যে পিডিএফ লিঙ্কটা দেওয়া আছে সেই লিঙ্কে তোমাদের জন্য যে আজকে যে কোশ্চেনগুলো আমরা রেখেছি সেই কোশ্চেনগুলোর উত্তরও সেই লিঙ্কেই দেওয়া রয়েছে। কাজেই তোমরা এই উত্তরগুলো চেষ্টা করো, সেটা যদি না পারো তোমরা সেগুলো সেখানে দেখে নিতে পারো। আর আজকে টোটাল ভিডিওটার সমস্ত কোশ্চেন অ্যান্সার পুরোটাই বেঙ্গলি আর ইংলিশ এই দুটো ফরম্যাটেই তোমরা সেই পিডিএফ থেকে সেগুলো তোমরা পেয়ে যাবে। ফ্রেন্ডস, গাইড ডব্লিউবিসিএস এর আইসিডিএস এর মেইনসের ওপর বানানো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা তোমরা খুব ভালো করে ফলো করো। ভিডিওটাতে যে কটা কোশ্চেন দেওয়া আছে প্রত্যেকটা কোশ্চেনই খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং এর অ্যান্সারগুলোও আমাদের গাইড ডব্লিউবিসিএস এর তরফ থেকে যথেষ্ট ভাবনা চিন্তা করে এবং যথেষ্ট যথাযথভাবে বানানো হয়েছে তোমাদের জন্য, যাতে তোমাদের পরীক্ষার সময় সুবিধা হয়, তোমাদের যাতে পরীক্ষার সময় উপকার হয়, সেই কথা চিন্তা করে এই কোশ্চেনগুলো বানানো হয়েছে। আর তোমাদের তো বলেইছি যে এই ভিডিওটার কোশ্চেন অ্যান্সারগুলোর পিডিএফ লিঙ্ক তোমরা আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আরেকটা কথা যেটা তোমাদের বলার, তোমরা অবশ্যই গাইড ডব্লিউবিসিএস ফলো রাখো, কেননা গাইড ডব্লিউবিসিএস এর তরফ থেকে তোমাদের সামনে আরও এই আইসিডিএস মেন্স পরীক্ষার আগে আইসিডিএস এর মেন্সের জন্য আরও এরকম বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সারের ভিডিও তোমাদের সামনে তুলে ধরা হবে, এবং আমরা অবশ্যই আশা রাখি তোমরা সেই কোশ্চেন অ্যান্সারগুলো পড়ে পরীক্ষাতে যথেষ্ট ভালো ফল করতে পারবে। পরীক্ষার হলে তোমাদের যথেষ্ট উপকার সত্যিই হবে, সেই ভাবনা চিন্তা করেই আমাদের ভিডিওগুলি বানানো হয়েছে। আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে, তোমাদের আজকের এই যে ভিডিওটা বানানো হয়েছে এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই তো একটা লাইক করেই দেবে, সেটা তো জানি। আর তোমাদের যদি কিছু জানার থাকে তাহলে তোমরা সেটা কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো, বা জানার থাকে বা তোমাদের যদি কোনো অপিনিয়ন থাকে বা যা কিছু এনিথিং তোমরা ফ্রিলি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো। আর যারা এখনো আমাদের চ্যানেলটিতে নতুন বা যারা প্রথম আমাদের চ্যানেলটা দেখছো তাদেরকে অবশ্যই বলবো যে তারা অবশ্যই আমাদের চ্যানেলটা একবার খুব ভালো করে প্রথমে ঘুরে আসবে।
প্রথমেই সাবস্ক্রাইব করতে বলবো না, প্রথমেই বলবো যে আমাদের চ্যানেলটা অবশ্যই একবার খুব ভালো করে ঘুরে আসবে। ঘুরে এসে যদি তোমাদের চ্যানেলটা ভালো লেগে থাকে, যদি মনে হয় যে চ্যানেলটা সত্যিই তোমাদের উপকারী, তাহলে তোমরা কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবে। বেল আইকনে ক্লিক করলে কি হবে, তোমরা যে কোনো ভিডিও, আমাদের যে কোনো ভিডিও আপলোড হওয়া মাত্রই তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যেতে পারবে। তাহলে বন্ধুরা, আজকের আইসিডিএস মেন্সের এই ভিডিওটা এখানেই শেষ করছি। খুব ভালো থেকো। ধন্যবাদ।